হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজএটএম আহসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায় ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস এই অধ্যায়টি শুরু করব। এই অধ্যায়ে ধারাবাহিকভাবে আমি মোট 5টি ক্লাস নেব। আজকেরটি হলো প্রথম ক্লাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিবিএমএস এর ধারণা। তাহলে আমরা শুরু করছি ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস। ডিবিএমএস, ডিবি মানে হচ্ছে ডেটাবেস, ডেটাবেস, আর এম মানে হচ্ছে ম্যানেজমেন্ট, আর এস হলো সিস্টেমস। অর্থাৎ পুরো বিষয়টি দাঁড়ায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস। ডেটাবেস, ডেটা মানে হলো বাংলায় বলি আমরা উপাত্ত, আর বেস মানে হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। তাহলে পুরো বিষয়টি দাঁড়ায় উপাত্তের ঘাঁটি বা সমাবেশ। আর ম্যানেজমেন্ট মানে হচ্ছে ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি, এটা হচ্ছে ম্যানেজমেন্টের ভাষায় অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভাষায়। আর এখানে ম্যানেজমেন্ট বলতে বুঝবো উপায় উপকরণ একত্রীকরণ এবং সেটা দ্বারা আমরা লক্ষ্য বাস্তবায়ন করা, এটাই হলো ম্যানেজমেন্ট। আর সিস্টেম হচ্ছে পদ্ধতি, অর্থাৎ যেটা একটা প্রসিডিউর থাকবে, একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করবে, সেটাই হচ্ছে সিস্টেমস। তাহলে আমরা প্রথমে দেখলাম ডিবি বা ডেটাবেস বা উপাত্তের ঘাঁটি। উপাত্তের ঘাঁটিটা জিনিসটা কি? আমরা প্রাত্যহিক অনেক কাজে এই অনেকগুলো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ডেটা ব্যবহার করে থাকি। যেমন মনে করি একটা স্কুলে একজন ছাত্রের অনেকগুলো ইনফরমেশন থাকে, তার রোল নাম্বার থাকে, নাম, অ্যাড্রেস, ফাদার নেম, সেল নাম্বার, তারপরে তার ফি সংক্রান্ত বিষয় অনেক একজনের। এরকম একটা ক্লাসের মধ্যে, একটা ক্লাসে যদি এটা ক্লাস 6 হয় মনে করি, সেখানে 150, 200, 300 এরকম স্টুডেন্ট আছে। সেরকম প্রতিটা ক্লাসে অনেক স্টুডেন্ট আছে। এরকম বিশাল একটি তথ্য ভান্ডার আছে। এরকম অনেকগুলো ডেটাকে যদি আমি আলাদা আলাদা ভাবে লিখিত প্রক্রিয়ায়, ম্যানুয়াল প্রক্রিয়ায় সেগুলো সংরক্ষণ করি, এটা আমার জন্য হবে অনেক কষ্টসাধ্য। আর সেটিকে যদি আমি সুবিন্যস্তভাবে কম্পিউটার পদ্ধতিতে রেকর্ড আকারে সংরক্ষণ করি, তাহলে সেটা হবে অনেক সহজসাধ্য এবং দ্রুততার সাথে সেই তথ্যগুলো, যে কোনো আমার প্রয়োজনীয় তথ্য সেটা খুঁজে বের করতে পারি। এবং এটির সহজ সমাধান সম্ভব হয়েছে এই ডিবিএমএস দ্বারা, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা, যা আমরা পর্যায়ক্রমে বুঝতে পারবো। মনে করি একটা কলেজের, আমি কলেজ হিসাব করি, মনে করি একটা কলেজের একটা স্টুডেন্টের নাম হচ্ছে সামির, আবার একটা স্টুডেন্ট নাম হচ্ছে মনে করি নয়ন, আরেকটা স্টুডেন্ট নাম হচ্ছে রাফি, আরেকটা স্টুডেন্ট নাম মনে করি আছে টুটুল। সামিরের রোল নম্বর মনে করি 25, নয়নের রোল নম্বর মনে করি 12, রাফির মনে করি 13, এটার মনে করি 40। এবার আমি লিখলাম অ্যাড্রেস আগ্রাবাদ, বা মনে করি আমি ডিভিশন হিসেবে চিটাগং। তারপরে লিখলাম মনে করি ঢাকা, তারপরে মনে করি লিখলাম রাজশাহী, তারপরে লিখলাম মনে করি দিনাজপুর। এখন এই যে এগুলো সবগুলোই হচ্ছে ডেটা বা উপাত্ত, ক্ষুদ্র অংশ। এটা দ্বারা কিছুই আমরা বুঝতে পারছি না, কিন্তু সেটাকে যদি আমি এবার গুছিয়ে লিখি তাহলে কি দাঁড়ায়? দেখো, আমি সেটাকে গুছিয়ে লিখছি। আমি গুছিয়ে লেখার স্বার্থে আমি এগুলোকে শ্রেণীবদ্ধ করলাম, শ্রেণীবিন্যাস করলাম। যেমন এগুলোকে বললাম রোল নাম্বার, এগুলোকে বললাম নেম, এগুলোকে বললাম অ্যাড্রেস। ভাগ করলাম, শ্রেণীবিন্যস্ত করলাম। প্রথমটার নাম দিলাম আমি রোল, তারপরের নাম দিলাম স্টুডেন্ট নেম বা শুধু নেম, তারপরেরটার নাম দিলাম আমি মনে করি অ্যাড্রেস। এখন আমি এটাকে লিখছি। প্রথমে লিখলাম মনে করি 12 হলো নয়ন, সে হলো চিটাগং।
তারপরে আমি দিলাম মনে করি 25, সে মনে করো রাফি, এবং সে দিলাম মনে করি ঢাকা। একইভাবে আমি দিলাম মনে করি 13 সমীর, সে মনে করি রাজশাহী। তারপরে লাস্ট ওয়ান মনে করি আমি দিলাম রোল নং 40, এবং তার নাম দিলাম মনে করি, তার নাম হচ্ছে নয়ন সমীর রাফি টুটুল, TUTUL টুটুল, এবং তার ঠিকানা হচ্ছে দিনাজপুর। তাহলে দেখো তো, এটা আমার জন্য সুবিধাজনক নাকি এটা সুবিধাজনক? অবশ্যই এটা গোছানো ভাবে আছে, আমি খুব দ্রুত বুঝতে পারছি। রাফির রোল নম্বর 25, সে ঢাকার অধিবাসী, কিন্তু এখানে দিয়ে সেটা বোঝা যাচ্ছে না। এরকম এক সময় আমরা খাতাপত্র দিয়ে এগুলো মেনটেন করতাম, যেটা দ্রুততার সাথে খুঁজে পাওয়াটা কষ্টকর ছিল, কিন্তু এটা দিয়ে আমি দ্রুত খুঁজে ফেলতে পারি। এরকম একটা ক্লাসে যতগুলো স্টুডেন্ট থাকে এইভাবে করে সারিবদ্ধভাবে সেটা রাখা হয়, রাখার ফলে দ্রুততার সাথে খুঁজে বের করা যায়। প্রতিটা ক্লাস এভাবে করে তাদের ডাটাগুলো সংরক্ষণ করা হয়, এবং এগুলো সবগুলো হচ্ছে পরস্পর সম্পর্কিত। এখানে শুধু স্টুডেন্টের রইল। এইভাবে করে যদি আমি কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের করি, তাহলে শুধু ব্যবসায় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এরকম ডাটাবেস এরকম রাখবো, সংরক্ষণ করব। এবং এইভাবে গোছানো করে রাখাটা, এটাকে আমরা বলি সারণী বা টেবল। ক্লিয়ার? এভাবে করে রাখা এবং সেখান থেকে দ্রুততার সাথে খুঁজে বের করা, এটাই হলো ডেটাবেস, অর্থাৎ ডেটার সমাবেশ। এই ডেটার সমাবেশের আবার বিভিন্ন শ্রেণী, নাম এবং বিভিন্ন এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ভিন্ন ভিন্ন নাম হিসেবে আমরা এগুলোকে চিনি, সেটার অনেকগুলো ব্যবহার করি। এরকম এই যে বহুধা ব্যবহার, সেটাকে আমরা বলি DBMS বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা পর্যায়ক্রমে যখন সবগুলো আলোচনা শেষ করব, তাহলে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবো। তাহলে এই যে আমি ডেটার একটা সমাবেশ করলাম, আমরা এটিকে সাধারণ অর্থে বলি টেবল, এবং এটা একটা ডেটার সমাবেশ। ডেটার সমাবেশের একটা এই ধরনের রূপকে আমরা টেবল বলে থাকি। যেমন এই টেবলটার নাম দিলাম মনে করি স্টুডেন্ট। এইরকম স্টুডেন্ট নামে টেবল থাকতে পারে, টিচার নামে থাকতে পারে, এমপ্লয়ি নামে থাকতে পারে, আবার অনবেগ ব্যবসায়ী প্রতিষ্ঠান ABCN থাকতে পারে, কোনো একটা সেবামূলক প্রতিষ্ঠান হসপিটালের হতে পারে, সরকারি যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে। এই ধরনের আমরা বর্তমান সময়ে এইভাবে গুছিয়ে ডেটাগুলোকে সংরক্ষণ করি। বিশ্বের সকল কম্পিউটিং এর 80% কম্পিউটিং হয় ডেটাবেজের উপর। আমরা ব্যাংকে গেলেও দেখি ডেটাবেস, আমরা কোনো স্কুলে গেলেও ডেটাবেস, কলেজে গেলেও ডেটাবেস, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে গেলেও সেখানেও দেখি পণ্য সংশ্লিষ্ট বিশাল ডেটাবেস, কোনো ফ্যাক্টরিতে গেলে ডেটাবেস ছাড়া কিচ্ছু নাই। তাহলে ডেটাবেসের ব্যাপক ব্যবহার আছে। এই ডেটাবেস সম্পর্কে ধারণা প্রদান করেন 1960 সনে চার্লস ব্যাচম্যান এই 1960 সনে এটির ধারণা প্রদান করেন। আর এই ডেটাবেসের মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যমে আমরা আবার বিশাল কার্যক্রম সম্পাদন করতে পারি, যেটাকে আমরা RDBMS বলি, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটির ধারণা প্রদান করেন EF কর্ট। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা একটু বিশ্লেষণমূলক আলোচনা করব। আমরা এই যে টেবলটা দেখতে পাচ্ছি, এখানে এই প্রত্যেকটা জিনিসকে আমরা বলি ডেটা। এই যে এখানে এটা ডেটা, এটা যেমন ডেটা, এটাও প্রত্যেকটা এক একটি ডেটা, DA ডেটা। ডেটাকে আমরা আবার ভ্যালুও বলে থাকি, বাংলায় বলি কি উপাত্ত। এই ডেটাকে আমরা ভ্যালুও বলি। আবার এই ডেটাটা যে ক্ষুদ্র জায়গায় অবস্থান করছে, এরকম এখানে অনেকগুলো ক্ষুদ্র জায়গা দেখতে পাচ্ছি, 1, 2, 3 খোপ, সেল। এই সেলগুলোকে আমরা বলি ফিল্ড, FIELD ফিল্ড। ক্ষুদ্রতম অর্থে এটা এক একটা ফিল্ড, এই ছোট ছোট এগুলো এক একটা ফিল্ড, আর বৃহৎ অর্থে প্রত্যেকটা কলাম এক একটি ফিল্ড। ফিল্ড মানে কি মাঠ বা ক্ষেত্র। সাধারণ অর্থে এই সেলগুলোকে আমরা ফিল্ড বলি, আর বৃহৎ অর্থে প্রত্যেকটা কলামকে আমরা বলি ফিল্ড। তাহলে রোল এটা কি? এই ফিল্ডের একটা নাম, অর্থাৎ এটা হলো ফিল্ড নেম।
এই ফিল্ডের নাম হচ্ছে নেম, এই ফিল্ডের নাম হচ্ছে অ্যাড্রেস। তাহলে তাহলে এখানে আমি দুটো জিনিস দেখলাম, একটি হলো ডেটা আর একটা হচ্ছে ফিল্ড। ডেটা বা ভ্যালু আর একটা হচ্ছে ফিল্ড। তাহলে ডেটা কাকে বলে বা ভ্যালু কাকে বলে? একটি ফিল্ডে অবস্থিত উপাদানকে আমরা বলি ডেটা বা ভ্যালু। আর ফিল্ড কাকে বলে? একটি টেবলের প্রতি ক্ষুদ্র অংশকে বলে ফিল্ড। ফিল্ডকে ডেটাবেজের ভিত্তি বলা হয়, ফিল্ড ছাড়া ডেটাবেজ হয় না, তাই এটিকে ডেটাবেজের ভিত্তি বলা হয়। আর বৃহৎ অর্থে ফিল্ড হচ্ছে প্রতিটি কলামকে আমরা ফিল্ড বলি। এই ফিল্ডগুলোকে চেনার জন্য আমরা যে নাম দিই তাকে বলি আমরা ফিল্ড নেম। আশা করি বুঝতে পেরেছি। এবার আসি আমরা রেকর্ডে। এগুলোকে আমরা বলি RECORD, রেকর্ড। প্রত্যেকটা সারিকে আমরা বলি রেকর্ড। তাহলে রেকর্ডটা কি? পরস্পর সম্পর্কিত ফিল্ডের সমাবেশ। এই ফিল্ডের সাথে এই ফিল্ড সম্পর্কিত, এটার সাথে এইটা, এটার সাথে কখনো এটা নয়। এই পরস্পর সম্পর্কিত ফিল্ডের সমাবেশকে আমরা বলি রেকর্ড। কখনো পরস্পর সম্পর্কিত ডেটার সমাবেশ বলা যাবে না। পরস্পর সম্পর্কিত ডেটার সমাবেশ হচ্ছে ডেটাবেস, ডেটার ঘাঁটি। তা আমরা এটাকে বলবো পরস্পর সম্পর্কিত ফিল্ডের সমাবেশ হচ্ছে রেকর্ড। তাহলে রেকর্ডও বুঝতে পারলাম। এবার আসি আমরা তাহলে এখানে তিনটা জিনিস নিয়ে আলোচনা করে বুঝতে পারলাম, ডেটা, ফিল্ড এবং রেকর্ড। এবার এগুলোকে আমরা কি বলি? ফিল্ড নেম। আচ্ছা, এই টেবলের মধ্যে আমরা একটা ইউনিক ফিল্ড দেখতে পাচ্ছি। ইউনিক মানে অদ্বিতীয়, অর্থাৎ যেটা দ্বিতীয় নাই এবং যেটা রিপিট হয় না। এই ইউনিক ফিল্ডটাকে আমরা বলি প্রাইমারি কি। PRIMARY, প্রাইমারি কি। এরকম আরো দুই ধরনের কি আছে, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি আর একটি ফরেন কি। তাহলে এই কি কাকে বলে? তাহলে আগে আমরা কি সম্পর্কে ধারণা নিই, তারপরে প্রাইমারি কি সম্পর্কে ধারণা নেব। কি হচ্ছে এমন একটা ফিল্ড বা ফিল্ডের সমাবেশ যা দ্বারা আমরা কোনো রেকর্ডকে খুঁজে বের করতে পারি বা কোনো ডেটাকে খুঁজে নিতে পারি। এটিকে আমরা বলি কি। এই কিকে আমরা তিনটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি কি, আর একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হচ্ছে ফরেন কি। আর এই প্রাইমারি কি বলতে আমরা কি বুঝি? প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক বা অদ্বিতীয় ফিল্ড যা দ্বারা আমরা কোন রেকর্ডকে অদ্বিতীয় হিসেবে নির্দিষ্ট করতে পারি। যেমন এখানে আমরা রোল নাম্বারকে অদ্বিতীয় ফিল্ড বলি। যেমন 12 রোল নাম্বার একটাই থাকে, 12 নম্বর একাধিক থাকে না। আবার নেম, নয়ন আবার একাধিক থাকতে পারে, তাহলে এটিকে ইউনিক ফিল্ড বলা যাবে না। অ্যাড্রেস, এটাকে ইউনিক ফিল্ড বলা যাবে না। তাহলে এখানে ইউনিক ফিল্ড বলা যাবে কোনটিকে? রোল নাম্বারকে। তাই এটি হলো প্রাইমারি কি। আবার মনে করি এখানে আমার আরেকটি ফিল্ড আছে যেখানে আমি লিখলাম সেল নাম্বার। সেলও কিন্তু ইউনিক। যেমন সেল আমি লিখছি 0181938937, এরকম লিখলাম, আরো অনেক আছে। এই সেল নাম্বারও কিন্তু ইউনিক ফিল্ড। এইভাবে আইডি নাম্বার ইউনিক ফিল্ড। এরকম ইউনিক ফিল্ড আরো কিছু থাকতে পারে, বাট সেগুলোকে সকল ইউনিক ফিল্ডকে আমরা প্রাইমারি কি বলি না। প্রাইমারি কি কোনটাকে বলি? প্রাইমারি কি বলি যেটা ইউনিক এবং যেটা রিপিটেশন হবে না, যেটা আমার ব্যবহারটা সুবিধাজনক, সেটাই হবে প্রাইমারি কি। এখানে আমি সেল নাম্বার না নিয়ে প্রাইমারি কি হিসেবে নিব রোল নাম্বারকে, কারণ রোল দিয়ে সহজে বোঝা যায়। আবার রেজিস্ট্রেশন নাম্বার, এটাকে আমরা ইউনিক ফিল্ড বলতে পারি, বাট সেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করি না। কিন্তু যদি আমার রোল নাম্বার নামে ফিল্ড না থাকে, তখন কিন্তু আমি বিকল্প হিসেবে রেজিস্ট্রেশন নাম্বারকেও প্রাইমারি কি হিসেবে নিতে পারি, বা আইডি নাম্বার থাকলে আইডি নাম্বারকে। এভাবে সবচেয়ে সহজ স্টুডেন্টের ক্ষেত্রে রোল নাম্বার, প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইডি নাম্বার, যেটা ইউনিক এবং যেটা রিপিট হয় না, এটাকে আমরা বলি প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি হচ্ছে একটি টেবলের অদ্বিতীয় ফিল্ড যা দ্বিতীয়টি হয় না, রিপিটেশন হয় না, একক থাকে, সেটাই হলো প্রাইমারি কি। একটি টেবলে অবশ্যই একটি প্রাইমারি কি থাকে। প্রাইমারি কি এর মাধ্যমে কোনো রেকর্ডকে একক হিসেবে নির্দিষ্ট করা যায়। আচ্ছা, এখন আমি তো এখানে এটিকে একক হিসেবে খুব সহজে নির্দিষ্ট করে ফেললাম, কিন্তু যদি এটি কোনো স্কুলের হয় বা
একটি কলেজে অনেকগুলো সেকশন থাকে, সেগুলোর হয়, তখন কিন্তু আমার একটা রোল নাম্বার দিয়ে এই অদ্বিতীয়করণ করা বা প্রাইমারি কি গঠন করা সম্ভব হবে না। তখন আমাকে একাধিক ফিল্ড নিয়ে প্রাইমারি কি গঠন করতে হয়, তখন সেটাকে আমরা বলি কম্পোজিট প্রাইমারি কি। আমি এই বিষয়টা তোমাদের দেখাচ্ছি, কিভাবে দেখাচ্ছি দেখো। মনে করো এই টেবলটি, এখানে একটা ফিল্ড আছে ক্লাস, CLASS ক্লাস। মনে করো এটা 11 ক্লাস, এটা 11, এটাকে 12, 25 এটা লিখলাম মনে করি 12, আর এটাকে মনে করি লিখলাম 40 লিখলাম, বরাবরই রাখলাম। এখন এটা লিখলাম 12 ক্লাস, এটা লিখলাম 12 ক্লাস। এখন এই টেবলটাতে আমি কি একটা ফিল্ড দিয়ে প্রাইমারি কি গঠন করতে পারবো না, কারণ রোল নম্বর এখানে 12, এখানে 12 আছে। এই 12 হচ্ছে 11 ক্লাসের, এই 12 হচ্ছে 12 ক্লাসের। তাহলে যেহেতু একই রকম দুইটা আছে এবং দুইটা 2 ক্লাসের, তাহলে এটাকে কখনো প্রাইমারি কি হিসেবে বলা যাবে না, একটা ফিল্ডকে বলা যাবে না। এই ক্ষেত্রে আমাকে প্রাইমারি কি গঠন করতে হলে এটাকেও নিতে হবে, এটাকেও নিতে হবে, এই দুটোকে নিয়ে একটা প্রাইমারি কি গঠন করতে হবে। আর এরকম দুটো বা তিনটে বা চারটি ফিল্ড নিয়ে যদি আমি একটা প্রাইমারি কি গঠন করি, তখন সেটাকে আমরা বলি কম্পোজিট প্রাইমারি কি। তাহলে কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে? একাধিক ফিল্ড নিয়ে গঠিত প্রাইমারি কিকে কম্পোজিট প্রাইমারি কি বলে। যখন একটি ফিল্ড দ্বারা প্রাইমারি কি গঠন সম্ভব হয় না, তখন একাধিক ফিল্ড নিয়ে প্রাইমারি কি গঠন করতে হয়, তখন তাকে বলি আমরা কম্পোজিট প্রাইমারি কি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এরকম অনেকগুলো ক্লাস থাকলে, রোল নাম্বার একই রকম একাধিক হয়ে গেলে, এক্ষেত্রে আমাকে দুটো নিয়ে কম্পোজিট প্রাইমারি কি গঠন করতে হয়। এবার আরেকটা কি নিয়ে যে ধারণাটা দেব, সেটা হচ্ছে ফরেন কি। মনে করি আমি আরেকটি টেবল নিলাম, মনে করি এটা টিচার্স, TEACHER, টিচার্স ফিল্ড, যেখানে টিচার আইডি থাকলো, তারপরে নেম থাকলো, অ্যাড্রেস থাকলো, ADDRESS। এবার আমি মনে করি 3 জন শিক্ষক মনে করি সেখানে আছে। একজনের আইডি হচ্ছে 01, আরেকজন 02, আরেকজন 03। নেম হলে মনে করে এটা B, এটা মনে করি C, অ্যাড্রেস এরকম হলো। এখন এখানকার কোন স্টুডেন্টকে কোন টিচার পড়াচ্ছে, এখানে আমি একটা আইডি নাম দিলাম, আবার টিচার আইডি, TID। এটাও সেক্ষেত্রে হবে TID। মনে করি এটা পড়াবে 01, এটা 02, এটা 01 এবং এটা 01 টিচার পড়াবে। এক্ষেত্রে কি করতে হবে দেখো, আমি এই দুটোর মাধ্যমে যদি সম্পর্ক যুক্ত করে আরেকটি ফিল্ড গঠন করতে চাই, তখন আমাকে এই ফিল্ডের সাথে এই ফিল্ডের একটা সম্পর্ক তৈরি করতে হবে। আমরা এখানে এটিকে বলছি প্রাইমারি কি। প্রাইমারি কি, এই প্রাইমারি কিটা এখানে ব্যবহার হচ্ছে। এইরকম কোন প্রাইমারি কিকে যখন আমি অপর একটি টেবলে ব্যবহার করব, তখন ওই ফিল্ডটাকে বলা হয় ফরেন কি। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায়? একটি টেবলের একটি প্রাইমারি কি যখন অপর একটি টেবলে ব্যবহৃত হয়, তখন উক্ত ফিল্ডটিকে ফরেন কি বলে। এই ক্ষেত্রে এটা কখনো ফরেন কি হবে না, এটা প্রাইমারি কি ঠিক থাকবে, এখানে গিয়ে সেটা হয়ে গেল ফরেন কি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নয়ন পড়ছে কার কাছে? রোল নম্বর 12 পড়ছে কার কাছে? 01 আইডি টিচারের কাছে। আবার 25 পড়ছে কার কাছে? 02। আবার 12 পড়ছে কার কাছে? 01। 40 পড়ছে কার কাছে? 01। এইভাবে করে আমরা রিলেশন তৈরির ক্ষেত্রে এই ফরেন কিটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা কয়টা কি নিয়ে আলোচনা করলাম? 3টা কি নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে প্রাইমারি কি, আরেকটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আরেকটা হচ্ছে ফরেন কি। এগুলো দ্বারা আমরা কোনো রেকর্ডকে খুঁজে বের করতে পারি বা নির্দিষ্টকরণ করতে পারি। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা
আরেকটা বিষয়, ক্ষুদ্র বিষয় জানবো প্রাইমারি কি সম্পর্কে। এই প্রাইমারি কিতে আমি এখানে 12, 25, 12, 40 এভাবে দিয়েছি। এই প্রাইমারি কি কখনো এরকম নাল হয় না। আমি চাইলে এগুলো নাল করতে পারি, কোনো কারণে আমি লিখতে পারি নাই, অসুবিধা নাই। বাট এই প্রাইমারি কি কখনো নাল বা খালি হয় না। কিন্তু ফরেন কি নাল বা খালি হতে পারে, কিন্তু প্রাইমারি কি কখনো, যেমন এইখানকার এটা প্রাইমারি কি কখনো নাল হবে না। যদি হয় এই ক্ষেত্রে আমি নির্দিষ্টকরণ করতে পারবো না। ফরেন কি নাল হলে তেমন অসুবিধা হয় না, কিন্তু প্রাইমারি কি নাল হলে তখন এটিকে নির্দিষ্ট করা যায় না, বিধায় এটি কখনো নাল হয় না। তাহলে বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা এটার উপরে কিছু রিলেশনের কার্যক্রম দেখব, অর্থাৎ দুটি টেবলের মধ্যে সম্পর্ক তৈরির প্রক্রিয়া, যেটাকে আমরা বলি ডেটা রিলেশন। তাহলে এখন আমরা আলোচনা করছি ডেটা রিলেশন। ডেটা রিলেশন ডেটা রিলেশন বলতে এখানকার ডেটার সাথে এখানকার ডেটা রিলেশন, এগুলো সবই তো ডেটা। ডেটা রিলেশনের সংজ্ঞাটি হচ্ছে দুটি টেবলের মধ্যে সম্পর্ক তৈরির প্রক্রিয়া কে আমরা বলি ডেটা রিলেশন। এই ডেটা রিলেশন আমরা তিনটি ভাগে, অনেক ক্ষেত্রে আমরা বলি তিনটি ভাগে ভাগ করা যায়, অনেক ক্ষেত্রে বলি চারটি ভাগে ভাগ করা যায়, যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এখন ডেটা রিলেশন কিভাবে করা যায় সেটাই আমি দেখব। ডেটা রিলেশন হচ্ছে দুটি টেবলের মধ্যে সম্পর্ক তৈরির প্রক্রিয়া। এই ক্ষেত্রে দুটি টেবলের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হয়। এখানে কমন ফিল্ড হিসেবে প্রাইমারি কিও হতে পারে, প্রাইমারি কি ছাড়াও হতে পারে। মনে করি এখানে একটা ফিল্ড আছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে একটা ফিল্ড আছে রেজিস্ট্রেশন নাম্বার, দুটোই কিন্তু প্রাইমারি কি না, সেটা দিয়েও আমি ডেটা রিলেশন করতে পারি। আবার দুটি টেবলের মধ্যে দুটি প্রাইমারি কি একই ধরনের আছে, সেটা দিয়ে আমি ডেটা রিলেশন করতে পারি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি দুটি টেবলের মধ্যে একই ধরনের একটা ফিল্ড থাকবে, সেটার মাধ্যমে দুটি টেবলের মধ্যে সম্পর্ক তৈরি করা হয়। এই সম্পর্ক তৈরির প্রক্রিয়াকে আমরা বলি ডেটা রিলেশন। মনে করি এখানে একটা ফিল্ড আছে রেজিস্ট্রেশন নাম্বার, REG নং, যেমন এখানে দিলাম 2537, আসলে তো এত ছোট হয় না, অনেক বড় হয়, আমি সহজে বুঝাচ্ছি 3895। তারপরে এটা টিচার আইডি হবে না, এটা স্টুডেন্টের ক্ষেত্রেই হবে। আমি এই জন্য স্টুডেন্ট নামে আরেকটা ফিল্ড করলাম, যেখানে আমি দিলাম রোল রাখলাম, তারপরে এখানে লিখলাম মনে করি সেল নাম্বার, তারপরে এখানে দিলাম মনে করি রেজিস্ট্রেশন নং, এখানে 25, এখানে লিখলাম রোল নাম্বার দিলাম 12, তারপরে 25, 12, 40। আচ্ছা, আমি মনে করি এই ক্ষেত্রে এটাকে আর 12 না রেখে এটাকে 15 করলাম। মনে করি এটা সবগুলো একই ক্লাসের, এবং এটা করে দিলাম ঢাকা। আচ্ছা, এবার 12, 25, 15, 40, মনে করি এগুলো সব 11 ক্লাসের। আচ্ছা, সেল নাম্বার দিলাম মনে করি 018 এভাবে, 017 এভাবে, 019 এভাবে, 016 এভাবে। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম এটার মতো 25, 37, 38 এবং 95। এখন আমি এই দুটি টেবলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। দুটি টেবলের মধ্যে সম্পর্ক তৈরি কেন করা হয়? যাতে দুটি টেবল থেকে প্রয়োজনীয় ডেটাকে নিয়ে আমি আলাদা একটা টেবল করতে পারি। মনে করি একটা কলেজ, চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল মহোদয় অফিসকে জানালেন যে আমার এতগুলো তথ্য প্রয়োজন নেই, শুধুমাত্র যেসব স্টুডেন্ট ঢাকার অধিবাসী তাদের রোল নাম্বার, নাম, অ্যাড্রেস এবং সেল নাম্বারটা দেওয়ার জন্য। তখন দেখা যাচ্ছে প্রিন্সিপাল মহোদয় যে তথ্যগুলো চাইলেন সেটা একটা টেবলে না, দুটো টেবলে আছে। তো দুটো টেবল থেকে যদি আমি প্রয়োজনীয় ডেটাকে আলাদা করতে চাই, আলাদা করে একটা টেবল করতে চাই, তখন এই দুটি টেবলের মধ্যে রিলেশন করতে হয়। রিলেশন করার ফলে আমি চাইলে এই দুটো টেবলের তথ্যগুলোকে একটি টেবলে পরিণত করে আমি রিপোর্ট করতে পারি।
এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আমার একাধিক টেবল কেন করতে হবে? হ্যাঁ, আমাদের একাধিক টেবল করতে হয় এই জন্য, আমি যদি একটা টেবলে সব তথ্যগুলো রাখি, এই টেবলের পরিসরটা অনেক বড় হয়ে যায়। কারণ একজনের তথ্য অনেকগুলো ফিল্ড নিয়ে হতে পারে। যেমন আমি তো শুধু এখানে রোল নাম্বার দিয়েছি, নাম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার, টিচার্স আইডি, এভাবে করে রেখেছি। এটার আরো অনেক তথ্য কিন্তু এখানে নাই। ফাদার্স নেম নাই, মাদার্স নেম নাই, কোর্স ফি নাই, টিউশন ফি নাই, এবং সে কতটুকু পেমেন্ট করলো সেটা নাই, সে কোন ক্লাসের সেটা নাই, অনেক তথ্য নাই। এরকম একটা স্টুডেন্টের অনেক তথ্য থাকতে পারে। এই তথ্যগুলো সবগুলো যদি একটা টেবলে রাখা হয়, এই টেবলটা অনেক লম্বা হয়ে যাবে। এটা হতে পারে 20টা বা 25টা ফিল্ডের সমন্বিত একটি টেবল। এটা অনেক ঝামেলাপূর্ণ হয়ে যায় বলে প্রয়োজনীয় অংশগুলোকে ভাগ ভাগ করে অনেকগুলো টেবল তৈরি করা হয়, যাতে দেখতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা টেবলে একটা ইউনিক ফিল্ড রাখা হয়, যাতে ওই ইউনিক ফিল্ড দিয়ে প্রত্যেকটা টেবলকে আবার রিলেশন তৈরি করে দেওয়া যায়। ফলে বিভিন্ন টেবল থেকে প্রয়োজনীয় ডেটাগুলো আবার খুঁজে আর একটা নতুন রিপোর্ট তৈরি করা যায় বা টেবল তৈরি করা যায়। তাহলে এইভাবে করে আমরা টেবল তৈরি করি এবং রিলেশন করে থাকি। এই রিলেশন করাকে আমরা বলি ডেটা রিলেশন। তাহলে ডেটা রিলেশনে কি থাকতে হবে? প্রত্যেকটা টেবলে, দুটো টেবলের মধ্যে আমরা রিলেশন করি, দুটোর সাথে দুটো, মনে করি এটার সাথে এটা করলাম, এখানে আরেকটা টেবল আছে, সেটার সাথে সেটা করলাম, সেটার সাথে সেটা করলাম, অর্থাৎ দুটো দুটো করে ডেটা রিলেশন করা হয়। এরকম দুটো টেবলের মধ্যে সম্পর্ক তৈরির প্রক্রিয়াকে বলে ডেটা রিলেশন। এই ক্ষেত্রে দুটো টেবলের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হয়, যেটা দিয়ে ডেটা রিলেশন করা হয়, এবং সেটাকে আমরা বলি ডেটা রিলেশন। আশা করি আমরা বুঝতে পেরেছি ডেটা রিলেশন বিষয়টা। যেমন এখানে ডেটা রিলেশন করা যাবে কোনটার মাধ্যমে? রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানকার রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটো ফিল্ডের মাধ্যমে ডেটা রিলেশন করা যাবে, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আবার ডেটা রিলেশন চাইলে আমি এই রোল নম্বরের মাধ্যমেও করতে পারি, কোনো অসুবিধা নাই। রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও করতে পারি, যে কোনোটা দিয়ে করা যায়। তবে নাম দিয়ে করা হয় না, অ্যাড্রেস দিয়ে করা হয় না, কারণ একাধিক থাকতে পারে। এরকম নিউমেরিক ফিগার দিয়ে করলে এটা সুবিধাজনক। আচ্ছা, তাহলে ডেটা রিলেশনের শ্রেণীভাগ সম্পর্কে আমরা আগামী ক্লাসগুলোতে ধারণা অর্জন করব। এখন আমরা আর কিছু জিনিস নিয়ে আলোচনা করি। এখানকার এই যে প্রত্যেকটা ফিল্ডের ডেটা আবার ভিন্ন ভিন্ন রকম। যেমন এটা হচ্ছে নাম্বার সর্বস্ব, এটা টেক্সট সর্বস্ব, এটাও টেক্সট, এটাও নাম্বার। আবার নাম্বারগুলো আবার দেখা যায় এখানের মধ্যে ছবি থাকতে পারে, এখানের মধ্যে কোনো হাইপারলিংক থাকতে পারে। তো এই যে ডেটা, এই ডেটাগুলোর বিভিন্ন ধরন আছে। এই ধরনগুলোকে বলি আমরা ডেটা টাইপ, DATATYP। তাহলে ডেটা টাইপ কাকে বলে? ডেটার ধরনকে বলে ডেটা টাইপ। আমরা ডেটাবেসে 10 ধরনের ডেটা দেখি। হ্যাঁ, যে 10 ধরনের ডেটাগুলো আমরা প্র্যাকটিক্যালি বুঝে নেব। যেমন প্রথম ডেটাটি হচ্ছে, মনে করি টেক্সট। প্রথম ডেটাটি আমি ধরে নিলাম টেক্সট। টেক্সট হচ্ছে লেখা সম্বন্ধীয়। যেমন এই লেখা সম্বন্ধীয়, যেটা আমরা মেমোরি পরিসরে 1 বাইট জায়গা ব্যবহার করে থাকি। এগুলো সবই মেমোরি পরিসরে গ্রহণ করে এবং 1 বাইট জায়গা দখল করে। আর 1 বাইট মানে আমরা বুঝি 8 বিট, আর 8 বিট মানে আমরা বুঝি 0 থেকে 255। অর্থাৎ এখানে 255 ক্যারেক্টার সংরক্ষণ করা সম্ভব হয়। টেক্সটের পরিসর হচ্ছে 255। এবং এগুলো আমরা টেক্সট হিসেবে কি ব্যবহার করি? নেম, অ্যাড্রেস, ডেজিগনেশন, এরকম লেখা সর্বস্ব জিনিসগুলোকে আমরা বলি টেক্সট। টেক্সটের পরে কি আছে? টেক্সটের পরে আছে মেমো হচ্ছে 3 ধরনের ডেটার সমন্বিত রূপ। একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে নাম্বার, আর একটা ডেট এন্ড টাইম। এবং এটার পরিসর হচ্ছে 2 বাইট। সাধারণত আমরা অ্যাড্রেস ফিল্ডটি মেমো হিসেবে ব্যবহার করি, কিন্তু এখানে আমি অ্যাড্রেস ফিল্ড ব্যবহার করেছি টেক্সট হিসেবে। যেমন মনে করি একটা অ্যাড্রেস ফিল্ডের মধ্যে এইভাবে থাকতে পারে 01819 এরকম মোবাইল নাম্বার একই ফিল্ডে। তারপরে দিলাম মনে করি 2 বাংলা বাজার ঢাকা। তারপরে একই ফিল্ডে আমি মনে করি লিখলাম
390। হ্যাঁ, এরকম একটা ডেট লিখলাম। তাহলে এখানে নাম্বার সর্বস্ব জিনিসও আছে, টেক্সটও আছে, আবার ডেট এন্ড টাইমও আছে। এই ধরনের পুরো জিনিসটা যদি একটা সেলের মধ্যে থাকে তখন সেটাকে আমি বুঝে নেব এটা মেমো ডেটা টাইপ। এবং এটার ক্ষমতা হচ্ছে 2 বাইট। 2 বাইট মানে কয় বিট? 16 বিট। 16 বিট মানে কয়টি অক্ষর বর্ণ সংখ্যা? 65,536, যেটা আমরা নাম্বার সিস্টেমে আলোচনা করেছিলাম। 65,536টা ডেটা এখানে রাখা যায় এবং এটিকে বলা হয় সর্ববৃহৎ ডেটা টাইপ। এর চেয়ে বড় কোনো ডেটা টাইপ থাকে না। মেমোর পরে আছে কি? নাম্বার, NUMBER, নাম্বার। এইগুলো হচ্ছে নাম্বার ডেটা টাইপ, নাম্বার সংখ্যাবাচক। এবং এটাকে আমরা 8 বাইট হিসেবে বিবেচনা করি। 8 বাইটে 8টা 64 বিট হয়। হ্যাঁ, কিন্তু এটাকে সর্ববৃহৎ ডেটা বলি না, সর্ববৃহৎ বলি মেমোকে। কারণ মেমোরি পরিসরে নাম্বার এত বাইট হলেও এটার পরিমাণটা কম বুঝায়, কিন্তু এটাতে কম বাইট হলেও পরিমাণে বেশি রাখা যায়, তাই এটিকে আমরা সর্ববৃহৎ বলি। এটাকে সর্ববৃহৎ বলি না। তাহলে নাম্বার ডেটা টাইপ কোথায় কোথায় ব্যবহার করি? রেজিস্ট্রেশন নাম্বার, তারপর আইডি নাম্বার, যে কোনো প্রাইমারি কি, হ্যাঁ, যেগুলো নাম্বার সর্বস্ব সেগুলোকে আমরা নাম্বার বলতে পারি। এরপর আছে অটো নাম্বার। অটো নাম্বার, অটো নাম্বার এটা 1 বাইট হিসাব করে বিবেচনা করা হয়। অটো নাম্বার হচ্ছে স্বয়ংক্রিয় নাম্বার, যেমন রোল নাম্বার। রোল নাম্বার 01, 1 এর পরে 2, 2 এর পরে 3, 4, 5, 6 অটোমেটিকলি কম্পিউটার যেটা নিজেই নির্ধারণ করে, এটাকে আমরা বলি অটো নাম্বার। অটো নাম্বার আমরা সাধারণত আইডি নাম্বার, রোল নাম্বার এগুলো ব্যবহার করি। আবার অটো নাম্বার, রোল নাম্বার, আইডি নাম্বার অটো নাম্বার না হয়েও হতে পারে, কিন্তু যদি সিকোয়েন্স থাকে তাহলে আমরা সাধারণত সেটাকে অটো নাম্বার হিসেবে বিবেচনা করি। এটাকে নাম্বার বললেও ভুল হয় না, কিন্তু অটো নাম্বার হওয়াটা যুক্তিযুক্ত। আচ্ছা, এটার পরে আমরা তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আছে কি কি আছে? এরপরে মনে করি OLE অবজেক্ট। OLE অবজেক্ট, OBJCT। OLE মানে হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, অর্থাৎ অন্য প্রোগ্রামের কোনো অবজেক্টকে এখানে এনে স্থাপন করা। মনে করি আমার এই প্রত্যেকটা রেকর্ডের এক একটি ছবি নামক একটা ফিল্ড থাকবে, ফটো, PHOTO, ফটো। ফটো নামে একটা ফিল্ড থাকবে, প্রত্যেকের ছবি থাকবে। যেমন এই যে স্কুল কলেজে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে, সেখানে প্রত্যেকের রেকর্ডের শেষে তার ছবিটা দিয়ে দেওয়া থাকে। এই ছবিটা সংযোজনের জন্য আমরা OLE অবজেক্ট ডেটা টাইপ ব্যবহার করি। তো OLE অবজেক্ট, OLE জিনিসটা কি? OLE মানে হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। তাহলে প্রথম কথাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে একটি প্রোগ্রাম দ্বারা আমরা যা বানাবো সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন ছবি, ছবিটাকে ফটোশপ দ্বারা এটিকে প্রসেস করা হয়, তখন সেটাকে আমরা বলি অবজেক্ট। এই অবজেক্টটা যখন আমি ফটোশপ থেকে এখানে আনবো তখন এই ডেটা টাইপ দ্বারা আনা হয়, তাই এটিকে আমরা বলি অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং ডেটা টাইপ। এরকম আমরা একটা টেবলের মধ্যে, একটা ডেটাবেসের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম থেকে আমরা অবজেক্ট নিয়ে থাকি। এই বিভিন্ন অবজেক্ট নেওয়ার ডেটা টাইপটি হচ্ছে OLE অবজেক্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় MS ওয়ার্ডের কোনো ডেটা যদি ডেটাবেসে আনা হয় তখন সেটা কোন ডেটা টাইপ হবে, তাহলে OLE অবজেক্ট। এভাবে এক্সেল, এভাবে প্রেজেন্টেশন সফটওয়্যার মানে অর্থাৎ পাওয়ার পয়েন্ট, সেখান থেকে যদি কোনো ডেটা আমি এখানে আনি সেটাও হবে OLE অবজেক্ট। আশা করি আমরা OLE অবজেক্টটা বুঝতে পেরেছি। এটা পরীক্ষায় প্রায় এটা প্রশ্ন করা হয়। তাহলে OLE অবজেক্টের পরে কি থাকতে পারে? OLE অবজেক্টের পরে আমরা বিবেচনা করি, মনে করি হাইপারলিংক, HYPERLINK, হাইপারলিংক। মনে করি আমার এই টেবলটিতে আরেকটি ফিল্ড আছে যেখানে লেখা আছে ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেস, এটার একটা ওয়েব অ্যাড্রেস দিল, এটা একটা ওয়েব অ্যাড্রেস, অনেক লেখা, সর্বস্ব ওয়েব অ্যাড্রেস এরকম রইল। তখন এই ডেটা টাইপকে আমরা বলবো হাইপারলিংক। হাইপারলিংক মানে একটি ওয়েব পেজের সাথে অপর একটি ওয়েব পেজের ভার্চুয়াল সংযোগ ব্যবস্থা, অর্থাৎ ক্লিক করলে যাতে অন্য একটা ওয়েব পেজে যাওয়া যায়, এই ধরনের একটা ব্যবস্থা হচ্ছে হাইপারলিংক। এই ধরনের ওয়েব অ্যাড্রেসে যাওয়ার ব্যবস্থা যদি থাকে তখন আমরা বলি হাইপারলিংক। এখন এগুলো তো ছাত্র সর্বস্ব, এগুলোর জন্য এরকম ওয়েব অ্যাড্রেস
থাকার সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু যদি এটা কলেজের হয়, মনে করি চট্টগ্রাম বোর্ড চাচ্ছে চট্টগ্রামের যতগুলো কলেজ আছে সবগুলো কলেজের জন্য একটি ডেটাবেস করবে, একটা ডেটা টেবল তৈরি করবে, যেখানে এরকম একটা লিঙ্কের, প্রত্যেক কলেজের জন্য একটা লিঙ্কের ব্যবস্থা থাকবে। যেমন এখানে লেখা হলো চট্টগ্রাম কলেজ, এটা মহসিন কলেজ, এটা সিটি কলেজ, এটা কমার্স কলেজ লিখলো, গভর্নমেন্ট কমার্স কলেজ। প্রত্যেকের আবার আমি এখানে ওয়েব অ্যাড্রেস যুক্ত করে দিলাম। তখন সেটা এখানে ক্লিক করলে চট্টগ্রাম কলেজে চলে যাবে, এখানে ক্লিক করলে মহসিন কলেজে চলে যাবে। এই ধরনের ডেটা টাইপকে আমরা বলি হাইপারলিঙ্ক। আশা করি আমরা এই ডেটা টাইপগুলো বুঝতে পারলাম। এরপরে আরো দুটো ডেটা টাইপ আছে, একটা হচ্ছে ডেট এন্ড টাইম, ডেট টাইম, আর একটা হচ্ছে কারেন্সি। ডেট এন্ড টাইম জিনিসটা কি? এখন এখানে মনে করি ডেট অফ বার্থ আছে, DOB, ডেট অফ বার্থ। যেমন এখানে লেখা আছে 25/12, মনে করি লেখা আছে 001, 13/10/01, 14/4/02, 13/1/01, এরকম আছে। এগুলো কোন ধরনের? এটা ডেট এন্ড টাইম ধরনের। ডেট এন্ড টাইম এক ধরনের নাম্বার টাইপ ডেটা। তাহলে এটা কত বাইট জায়গা দখল করবে? 8 বাইট। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে কারেন্সি। কারেন্সিটাও নাম্বার টাইপ, তাহলে এটাও কত বাইট? 8 বাইট। যেমন এখানে মনে করি আরেকটা ফিল্ড আছে ইউনিট প্রাইস, প্রোডাক্টের ইউনিট প্রাইস বা সেলস প্রাইস বা টোটাল, এই ধরনের কোনো ফিল্ড এখানে আছে, অর্থাৎ যেটা লেখার যেটা মূল্য সর্বস্ব। যেমন মনে করি এখানে আমার দেওয়া আছে প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট, প্রাইস, PRIC, প্রাইস 25 টাকা, 35 টাকা, 110, 40, এরকম রইল। এই ধরনের যদি কোনো ফিল্ড থাকে যেটা মূল্য সর্বস্ব বা টাকা বা অর্থ সর্বস্ব, তখন সেটাকে আমরা বলি কারেন্সি ডেটা টাইপ। এবং এটা কয় বাইটের? 8 বাইটের। এবং এটা কোন ধরনের ডেটা টাইপ? এটা আবার নাম্বার ধরনের ডেটা টাইপ, অর্থাৎ এগুলোকে আমরা নাম্বারে কনভার্ট করতে পারি, তাই এগুলোকে নাম্বার ধরনের বলা হয়ে থাকে। আশা করি আমরা ডেটা টাইপও বুঝতে পারলাম। আমরা তাহলে এখানে ডেটাবেস নিয়ে অনেক অনেক আলোচনা করেছি। তাহলে ডেটাবেস জিনিসটা কি? এরকম পরস্পর সম্পর্কিত এই যে রেকর্ড, এই ট্যাবলের সাথে এই ট্যাবল সম্পর্কিত। যেমন এটা মনে করি নাম দিলাম স্টুডেন্ট 1, নাম দিলাম, এটা নাম দিলাম স্টুডেন্ট 2। এরকম পরস্পর সম্পর্কিত রেকর্ড, পরস্পর সম্পর্কিত ফিল্ড, পরস্পর সম্পর্কিত ট্যাবল এর সমাবেশকে আমরা বলি ডেটাবেস। এবং এটা পরস্পর সম্পর্কিত। এ ডেটাবেস ইজ এ কালেকশন অফ রিলেটেড ডেটা, অর্থাৎ পরস্পর সম্পর্কিত ডেটার সমাবেশ হচ্ছে ডেটাবেস। এই পরস্পর সম্পর্কিত একটা টোটাল জিনিসটা হচ্ছে ডেটাবেস। মনে করি এই টোটাল স্টুডেন্ট সম্পর্কিত এই ডেটাবেসের আমি নাম দিলাম মনে করি মহসিন কলেজ, মহসিন কলেজ, মহসিন কলেজ। তাহলে মহসিন কলেজটা কি? মহসিন কলেজটা হচ্ছে একটা ডেটাবেসের নাম যেখানে দুটো ট্যাবল আছে, আর এই প্রত্যেকটাকে আমরা কি বলি? ট্যাবল। আচ্ছা, এই ট্যাবলের মধ্যে এক একটি বৈশিষ্ট্যধারী জিনিসটাকে আমরা কি বলি? অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউটটা কি? একটি ট্যাবলের একক বৈশিষ্ট্যধারী প্রতিটি ফিল্ডকে বলে অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউটও বুঝলাম। আর ট্যাবলটা কি? ট্যাবল হচ্ছে একাধিক ফিল্ড নিয়ে গঠিত সমাবেশকে আমরা বলি ট্যাবল। এই ট্যাবলকে আমরা আবার এন্টিটিও বলে থাকি, ENTITY। এন্টিটি হচ্ছে একক ধারণা যা দ্বারা একটি বস্তুকে অন্য বস্তু থেকে আলাদা করা যায়। অর্থাৎ এটা হচ্ছে স্টুডেন্টের। এখন আমার এখানে যদি আরেকটা ট্যাবল থাকে, টিচার থাকে, টিচার আর স্টুডেন্ট তো এক নয়, তো সুতরাং এটিকে আমরা বলবো একটা এন্টিটি, টিচারটাকে বলবো একটা এন্টিটি, লাইব্রেরিকে একটা এন্টিটি। আবার এন্টিটির সাথে এন্টিটির আবার রিলেশন করা যায়, তখন সেটাকে আমরা বলি এন্টিটি রিলেশন বা ER। এই ER এর আবার মডেল আছে,
যেমন 3 ধরনের মডেল আছে, একটা হচ্ছে ইউনারি, একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে টার্নারি, যেটা আমরা আগামী ক্লাসগুলোতে জানবো। তাহলে যেটাই টেবল সাধারণ দৃষ্টিতে সেটাই এন্টিটি। আসলে কিন্তু টেবল আর এন্টিটি এক বিষয় নয়, কিছুটা পার্থক্য আছে। টেবল হচ্ছে এরকম ফিল্ডগুলোকে একটা সমাবেশ, ফিল্ডগুলোর একটা সমাবেশ হচ্ছে টেবল। আর এন্টিটি হচ্ছে একক ধারণা, যা দ্বারা একটি ফিল্ডকে একটি টেবলকে অন্য টেবল থেকে আলাদা করা যায়, বা একটি বস্তুকে অন্য বস্তু থেকে আলাদা করা যায়। যেমন টিচার এন্টিটি, স্টুডেন্ট এন্টিটি। স্টুডেন্ট এন্টিটির মধ্যে অনেকগুলো টেবল নিয়ে একটা এন্টিটি হতে পারে, বা একটা টেবল নিয়ে এন্টিটি হতে পারে। তাহলে আশা করি আমরা এই ডেটাবেস জিনিসটা বুঝলাম। তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি? এই ডেটাবেসকে আমার আবার পর্যালোচনার প্রয়োজন হয়, যেটা দিয়ে আমি বিভিন্ন উপযোগিতা পেতে পারি। যেমন এটার মধ্যে আমার রিলেশন হতে পারে, দুটি টেবলের মধ্যে রিলেশন কার্যক্রম করতে পারি। আবার এইটা দিয়ে আমি কোয়ারি, রিপোর্ট, ম্যাক্রোস, মডিউল অনেক কাজ করতে পারি। এই সব কিছুকে আমরা একত্রে বলি ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ডেটাবেসের পর্যালোচনাকে আমরা বলি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য যদি আমি রিলেশন করে থাকি, দুটি টেবলের মাধ্যমে সম্পর্কের মাধ্যমে যদি আমি কাজটা করে থাকি, তখন সেটাকে আমরা বলি আরডিবিএমএস। এই আরডিবিএমএস এর ধারণা 1970 সনে প্রদান করেন ইএফ কট, এডগর ফ্রাঙ্ক কট, যিনি এই আরডিবিএমএস এর ধারণা প্রদান করেন, এবং সেটার উপর ভিত্তি করে তিনি ওরাকল প্রোগ্রামটি রচনা করেন। আশা করি আমরা ডিবিএমএস এবং আরডিবিএমএস এবং ডেটাবেস পুরো প্রাথমিক ধারণাটা পেলাম। আমরা একটু পরে এটার উপরে প্র্যাকটিক্যাল অংশটা দেখে নেব। এখন আমরা দেখব কিভাবে একটি ডেটাবেস তৈরি করা যায়। আমাদের তৈরিকৃত ডেটাবেসে মোট দুটি টেবল থাকবে এবং এই দুটি টেবলের মধ্যে ডেটা রিলেশন হবে, এবং এই রিলেশনের পরে আমরা সেটিকে আরেকটি নতুন কোয়েরি ফাইল করব, যা রিপোর্টের মাধ্যমে চূড়ান্ত রূপ দেওয়া হবে। তাহলে আমরা শুরু করছি ডেটাবেস তৈরি করা। ডেটাবেস প্রোগ্রামটি করার জন্য অনেকগুলো প্যাকেজ প্রোগ্রাম আছে, যেমন মাইক্রোসফট এক্সিস, ডিবেস, ফক্সপ্রো, এসকিউএল, ডিবি2। তন্মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডেটাবেস প্রোগ্রামটি হলো মাইক্রোসফট এক্সিস। আমরা মাইক্রোসফট এক্সিসের মাধ্যমে একটি ডেটাবেস প্রক্রিয়া সম্পন্ন করব। তাহলে মাইক্রোসফট এক্সিস কিভাবে রান করা যায় আমরা দেখি। প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম, তার অধীনে আমরা মাইক্রোসফট অফিসে গেলাম, সেখান থেকে মাইক্রোসফট অফিস এক্সিসে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিস এক্সিস 2007। আমরা এখানে 2007 প্রোগ্রামটির মাধ্যমে এক্সিস কার্যক্রম করব। আমরা এক্সিস প্রোগ্রামটি রান অবস্থায় দেখতে পাচ্ছি, এবং এখানে যে উইন্ডোটা দেখতে পাচ্ছি তার মধ্যে নিউ ব্ল্যাঙ্ক ডাটাবেস অংশে ব্ল্যাঙ্ক ডাটাবেস, আবার ওপেন রিসেন্ট ডাটাবেস অংশে বেশ কিছু ডাটাবেসের নাম দেখা যাচ্ছে। তো একটি ডাটাবেসের অধীনে অনেকগুলো টেবল, ফরম, ম্যাক্রোস, মডিউল এরকম থাকে। আমরা যদি পুরনো কোনো ডাটাবেসের উপর কাজ করতে চাই, পুরনো রিসেন্ট ডাটাবেসগুলো এখানে প্রদর্শিত হবে, সেখান থেকে আমরা ক্লিক করলে পাবো। যেহেতু আমরা নতুন ডাটাবেস করব, তাই আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডাটাবেসে যখন ক্লিক করলাম, তখন ফাইল নেম নামে একটা মেনু আসলো, যেখানে ডেটাবেস 5 বা ডেটাবেস 1 বিভিন্ন নামে একটা লেখা থাকতে পারে, এবং কার্সরটা শুরুতে অবস্থান করছে। আমি ডিলিট দ্বারা এটাকে কেটে দিলাম। মনে করি আমি ডেটাবেস হিসেবে একটা কলেজের নাম লিখব, যেমন কলেজটির নাম হলো চিটাগং কলেজ। চিটাগং কলেজ। ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। চট্টগ্রাম কলেজ নামে একটি ডেটাবেস হবে।
আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কলেজ ডেটাবেস এক্সিস 2007 নামে মাইক্রোসফট এক্সিসের একটি ডেটাবেস ফাইল রান হলো। ডেটাবেস তৈরির 5টি ধাপ। 1 নম্বর কাজ হচ্ছে ডেটাবেস সৃজন, 2 টেবল কাঠামো তৈরি, 3 ডেটা এন্ট্রি, 4 ডেটা রিলেশন, 5 কোয়েরি, 6 রিপোর্ট। আমরা একটু আগে যেটা করলাম সেটা হলো ডেটাবেস সৃজন, অর্থাৎ আমার সৃজিত ডেটার নাম হচ্ছে চিটাগং কলেজ। এখন আমি টেবল কাঠামো তৈরি করব। আমরা একটু আগে হোয়াইট বোর্ডে যেটা দেখেছিলাম, ডেটাবেসের টেবল এর মধ্যে আমরা অনেকগুলো লেখা লিখেছি, সে টেবলটির জন্য একটি কাঠামো তৈরি করতে হয়। আমরা এখানে অনেক ধরনের ডেটা ব্যবহার করি এবং অনেকগুলো ফিল্ড নেম ব্যবহার করি। এই টেবলটি তৈরি করার সময় আমাকে এই দুটো জিনিস নির্ধারণ করতে হয়, কি কি ফিল্ড থাকবে এবং ফিল্ডগুলোতে কোন ধরনের ডেটা ব্যবহার করব। এই দুটো বলে দিলে সে আলোকে একটি ডেটা টেবল কাঠামো হয়, যেখানে আমরা রেকর্ড লিখতে পারি, সংরক্ষণ করতে পারি, অর্থাৎ ডেটা এন্ট্রি করতে পারি। তাহলে আমরা এই টেবল কাঠামো তৈরির জন্য ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে অনেকগুলো মেনু দেখা যাচ্ছে, তার মধ্যে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েটের অধীনে আমরা এখানে আবার অনেকগুলো এই রিবন অংশে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি। তার মধ্যে ডেটাবেস ডিজাইনে ক্লিক করব। তখন দেখো এখানে ফিল্ড নেম এবং ডেটা টাইপ নামে দুটো অংশ দেখা যাচ্ছে। আমি যে যে ফিল্ডগুলো রাখতে চাই ফিল্ডগুলোর নাম এখানে লিখব এবং সেই ফিল্ডগুলো কোন ধরনের ডেটা তা আমরা এখানে উল্লেখ করে দেব। মনে করি আমি প্রথমে স্টুডেন্ট নামে একটি টেবল করব, যেখানে রোল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ফিল্ডগুলো থাকবে এবং ফিল্ডগুলো কোন ধরনের ডেটা টাইপ তা আমি এখন নির্ধারণ করব। যেমন প্রথমে লিখলাম রোল নং। এখানে কোনো ডট দেওয়া যায় না, ফুল স্টপ দেওয়া যায় না। আমি এবার পরের ধাপে গেলাম। এটা আমরা ট্যাব দিয়েও যেতে পারি অথবা রাইট এরো দিয়েও যেতে পারি। আমি এখান থেকে এখানে অনেকগুলো ডেটা টাইপ দেখতে পাচ্ছি। একটু আগে আমি ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করেছিলাম। রোল নাম্বারটা আমরা সাধারণত নাম্বার স্টাইল নিয়ে থাকি, এটা অটো নাম্বারও নেওয়া যায়। এরপরে আমরা রোল নাম্বারের পরে দেব স্টুডেন্ট নেম এবং এটা হবে টেক্সট ধরনের। বাই ডিফল্ট শুরুটা চলে আসে টেক্সট, আমি শুরুটা এখানে রাখলাম। এখানে আমরা ডেসক্রিপশন আকারেও কোনো তথ্য চাইলে লিখতে পারি, যেটা আমার বোঝার সুবিধার জন্য লেখা হয়ে থাকে। এরপরে লিখলাম ফাদার্স নেম। ফাদার্স নেম এটাও আমি টেক্সট জাতীয় রাখলাম। তারপর দিলাম ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমরা লিখলাম ডেট এন্ড টাইম জাতীয়। আমরা এখান থেকে ডেট এন্ড টাইম সিলেক্ট করে দিলে হয়। এখানে আমরা চাইলে এরকম সিলেক্ট না করে এই প্রথম অক্ষরে যে ডি আছে, ডি লিখলেও কিন্তু এটা চলে আসতো। এভাবে টি এম এন ডি সি এ ওয়াই ও এইচ এ, এরকম প্রথম অক্ষর ব্যবহার করলে ঠিক সেটার পুরোটাই চলে আসে। আচ্ছা, ডেট অফ বার্থের পরে আমি নিলাম মনে করি রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার এবং এটা নিলাম এন দিলে হয়ে যাবে, নাম্বার জাতীয় চলে আসবে। এবার এগুলো গেল আমার ফিল্ড নির্ধারণ এবং সেগুলোর ডেটা টাইপ কিরকম হবে সেটা বলে দেওয়া। এখন এখানে একটা প্রাইমারি কি নির্ধারণ করতে হবে। আমরা জানি প্রাইমারি কি ছাড়া কোনো টেবল হয় না। প্রাইমারি কি হচ্ছে একটা অদ্বিতীয় ফিল্ড, ইউনিক ফিল্ড, যা দ্বিতীয়বার ব্যবহার হয় না, একবারই থাকে। আমি রোল নাম্বারকে সেই ধরনের প্রাইমারি কি করব, সেজন্য কার্সরটা রোল নাম্বারে রেখে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মেনু আছে, অনেকগুলো বাটন আছে। তার মধ্যে এই প্রাইমারি কি বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে একটা দেখা যাচ্ছে একটা
চাবির মতো একটা চিহ্ন আসলো। আমি যদি ভুলবশত আবারও ক্লিক করি এটা আবার চলে যাবে, আবার ক্লিক করলে আসবে। আচ্ছা, আমি এটাকে প্রাইমারি কি নির্ধারণ করলাম, করে এবার আমরা এটিকে সেভ করব। সেজন্য আমরা কয়েকটা প্রক্রিয়া অনুসরণ করতে পারি। একটা হচ্ছে অফিস বাটনে ক্লিক করে, এটাকে অফিস বাটন বলে, সেভ দিয়েও করতে পারি অথবা সেভ এস দিয়েও করতে পারি, অথবা কন্ট্রোল চেপে এস দিয়েও করতে পারি। মনে করি আমি এটাতে দিলাম। এখন সেভ এস টেবল নেম নামে একটা উইন্ডো আসলো, একটা ডায়ালগ বক্স আসলো। সেখানে আমি লিখলাম স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট লিখলাম। এরপরে ওকে বাটনে ক্লিক করলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট নামে একটি টেবল, এই টেবলের চিহ্ন, টেবল হয়ে গেল। এবার আমরা এই কোণাতে এই ক্লোজ স্টুডেন্ট ওখানে ক্লিক করব। ভুলেও এখানে করব না, এখানে করলে পুরো প্রোগ্রামটাই বন্ধ হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম। এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি, এটাকেও ক্লোজ করে দিলাম। ফলে স্টুডেন্ট টেবল নামে আমরা বাম পাশে একটি ফাইল নেম দেখতে পাচ্ছি, সেখানে ডাবল ক্লিক করলাম। আমি একটু আগে যে স্ট্রাকচার নির্ধারণ করেছি, এখানে সে স্ট্রাকচার মতো একটি টেবল এন্ট্রি করার ব্যবস্থা আমাকে করে দিল। আমি এখানে লিখছি 101, স্টুডেন্ট নেম সুহানা, ফাদার্স নেম তাহলিল আজিম। এখানে প্রথমে মাস, তারপরে তারিখ, তারপরে বছর, এভাবে লিখতে হয়। এটাকে চাইলে পরিবর্তন করা যায়। পরীক্ষায় সাধারণত প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর এভাবে আসে। কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি করতে যাব, প্রথমে মাস হিসেবে বিবেচনা করব, তারপর তারিখ, তারপরে বছর। এটা কিন্তু উইন্ডোজের শুরুতেও এইটার এটাকে পরিবর্তন করে দিয়ে দেওয়া যায়। আচ্ছা, যাই হোক, আমরা বাই ডিফল্ট যেটা আছে সেভাবে করে করছি। রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম মনে করি 123434500। একটা অনুমান নির্ভর লিখলাম 102, লিখলাম সাবিহা, আরফাতুল ইসলাম, 10-20-2000, 1234501। এভাবে 103 লিখলাম SAR সারোয়ার, ফাহিম MUSTF মুস্তাফা, 10-10-2000, ডেট অফ বার্থ। রেজিস্ট্রেশন 1234502 দিলাম। 104 লিখলাম অজয় চৌধুরী, অমল চৌধুরী, 12-12-2000, 1234503। 105 লিখলাম সাগর বড়ুয়া, বিমল বড়ুয়া, 33-2000, 1234504। 106 লিখলাম মাইমুনা শামসুল ইসলাম, 8-9-2000, 1234505। 107 লিখলাম টুটুল দিলীপ ধর, 11-11-2000, 1234506। 108 সঞ্জয় মিত্রা, রূপন মিত্র, 8-3-2000,
2000 1 2 3 4 5 0 7 এভাবে আমরা ডেটা এন্ট্রি করতে পারি। তাহলে এখানে ইউনিক ফিল্ড হচ্ছে রোল নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে প্রাইমারি কি। এবার একই পদ্ধতিতে আমরা আরেকটি টেবিল তৈরি করব। স্টুডেন্ট নামে যেভাবে করলাম এইভাবে আমি মনে করি আরেকটি টেবিল করব, যেটার নাম হবে স্টুডেন্ট 1, এবং যেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি কমন থাকবে, যেটা দিয়ে আমি ফরেন কি নির্ধারণ করব। তাহলে আমি এটা ক্রস দিয়ে চলে আসলাম। এবার ক্রিয়েটের আন্ডারে আবার টেবিল ডিজাইনে গেলাম, যেহেতু আমি আরেকটি করব, যেখানে আমি ফিল্ড নেম হিসেবে রাখবো সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, প্লেস অফ বার্থ, রেজাল্ট, তারপরে স্কলারশিপ এবং টিউশন ফি। লিখলাম এসি আর এর সিরিয়াল নং, সিরিয়াল নংটা হবে মনে করি অটো নাম্বার ধরনের। তারপরে দিলাম রেজিস্ট্রেশন নং, এটা দিলাম নাম্বার ধরনের। তারপরে দিলাম রেজাল্ট, প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ, এটা দিলাম টেক্সট ধরনের। রেজাল্টটা দিলাম নাম্বার ধরনের। তারপরে দিলাম SCHOLAR স্কলারশিপ, সেটা দিলাম টেক্সট ধরনের। এরপরে স্কলারশিপের পরে লিখলাম TUTION, টিউশন ফি, এটি ধরলাম মনে করি কারেন্সি ধরনের, অর্থাৎ টাকা হিসেবে। এবার এখানে আমি প্রাইমারি কি করলাম, সিরিয়াল নাম্বারকে। তাহলে সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, প্লেস অফ বার্থ, রেজাল্ট, স্কলারশিপ, টিউশন ফি, এই ফিল্ডগুলোর মাধ্যমে আমি একটা টেবিল করলাম, সেভ করলাম। এটার অধীনে সেভ অথবা কন্ট্রোল এস দিলেও চলে। এখানে নাম দিলাম STUDENT, স্টুডেন্ট 1, আগেরটা ছিল স্টুডেন্ট। এবার এটা ক্রস করে দিলাম। স্টুডেন্ট 1 এখানে দেখতে পাচ্ছি, সেখানে ডাবল ক্লিক করলাম। আমরা জানি অটো নাম্বার কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে করে, তাই সিরিয়াল নাম্বারটি এন্ট্রি করার কোনো কাজ নেই। আমরা এন্টার দিয়ে পরবর্তীতে চলে গেলাম বা অ্যারো দিয়ে চলে গেলাম, রাইট অ্যারো দিয়ে। রেজিস্ট্রেশন নাম্বার আমরা সুবিধাজনকভাবে লিখেছি যাতে মনে থাকে, সেভাবে করে লিখেছিলাম, সেভাবে লিখছি 1 2 3 4 5 0 0, অর্থাৎ স্টুডেন্টে আমি যে রেজিস্ট্রেশন ব্যবহার করেছি এখানে তাই ব্যবহার করব। প্লেস অফ বার্থ আমি লিখলাম চিটাগং, রেজাল্ট দিলাম 4.20, কিন্তু এখানে রেজাল্টটা চলে আসলো 4.20 আসলো না, কিন্তু আমার দরকার 4.20 এরকম ভগ্নাংশ আসবে। সেজন্য আমরা কার্সরটা সেখানে রেখে এদিকে আমরা ভিউ একটা নাম দেখতে পাচ্ছি, ভিউ এডিট বলে, এটাকে জাস্ট এখানে ক্লিক করলাম। তখন আমরা টেবল ডিজাইনে চলে গেলাম। সেখানে আমরা রেজাল্টের এই নাম্বারে কার্সরটা রেখে এখানকার ফিল্ড প্রপার্টিসে প্রয়োজনীয় পরিবর্তন ঘটাবো। যেমন এটা আমরা করে দেব লং ইন্টিজারের পরিবর্তে ডবল। ফরম্যাটের জায়গায় আমরা করে দেব স্ট্যান্ডার্ড। ডেসিমাল প্লেসেসের জায়গায় করে দেব 2। এভাবে আমরা নির্ধারণ করব, করে আবারও আমরা সেভ দিলাম। এই সেভ, ওই স্টুডেন্ট 1 নামে এই পরিবর্তিত রূপটা হয়ে গেল। এবার আমরা এখানে আবার ক্লিক করলাম একই জায়গায়। এখন দেখতে পাচ্ছি 4.00 আসলো, আমি এটা এবারে 4.2 করে দিলাম, ব্যাস হয়ে গেল 4.20। এরপর আমি দিলাম এই স্কলারশিপ PRI MRY প্রাইমারি হলো। তারপরে আমি টিউশন ফি হিসেবে নির্ধারণ করলাম, আমি লিখলাম 7000, কিন্তু এটা ডলার আকারে আসলো। এটাকে চাইলে টাকা আকারে করা যায়, যেটা একটু ঝামেলাপূর্ণ, আমরা যেমন আছে তেমনই রাখলাম। 1 2 3 4 5 0 1,
চিটাগং এর পরে আবারও আমি চিটাগং লিখলাম, এটা লিখলাম 4.50, লিখলাম JUNIOR জুনিয়র স্কলারশিপ, এটা লিখলাম 6500, 1234502, লিখলাম চিটাগং, এটা লিখলাম 5.00, লিখলাম প্রাইমারি, এবং এটা লিখলাম 6000, 1234503, লিখলাম ঢাকা, লিখলাম 3.50 এবং লিখলাম জুনিয়র, এবং লিখলাম 6000, 1234504, ঢাকা। এটার আমি গ্রেড পয়েন্ট দিলাম 4.5 এবং বললাম জুনিয়র, এটা লিখলাম 7000, এভাবে 1234505 লিখলাম, তাও ঢাকা, এবং লিখলাম 5.00 JUNIOR জুনিয়র, 7500, 1234506, লিখলাম চিটাগং, 4.00 প্রাইমারি, লিখলাম 7000, 123450607, লিখলাম চিটাগং, লিখলাম 5.00 এবং প্রাইমারি, লিখলাম 8000। এভাবে করে আমি অনেকগুলো রেকর্ড এন্ট্রি করলাম। এগুলো স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যায়। এন্ট্রিকৃত রেকর্ড সেভ করার কোনো নিয়ম নাই, এটা সেভ হয়ে যায়। আমি এবার ক্লোজ দিয়ে ক্লোজ করে দিলাম। এবার আমরা এই দুটো টেবলের সমন্বয়ে একটি ডেটা রিলেশন করে নতুন একটি টেবল তৈরি করব। অর্থাৎ দুটো টেবল থেকে প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করব, যাকে বলি আমরা কোয়ারি। কোয়ারি হচ্ছে ব্যাপক তথ্য ভান্ডার থেকে প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করা। এই ক্ষেত্রে ডেটা রিলেশন প্রয়োজন, আর ডেটা রিলেশন হচ্ছে দুটি টেবলের মধ্যে সম্পর্ক তৈরি করা। এই ক্ষেত্রে দুটি টেবলের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হয়। তাহলে আমরা এখন দুটি টেবলের মধ্যে সম্পর্ক তৈরি করব। এই জন্য আমরা ক্রিয়েটের অধীনে কোয়ারি ডিজাইনে ক্লিক করব। কোয়ারি ডিজাইন, আমরা দুটো টেবল দেখতে পাচ্ছি, নাম একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট 1। ক্লিক করে অ্যাড, ক্লিক করে অ্যাড অথবা ডবল ক্লিক, ক্লোজ। আমরা এখানে যেটা কমন ফিল্ড হিসেবে রেখেছি দুটি টেবলের মধ্যে, সেটা একটা থেকে চেপে আরেকটাতে ছেড়ে দেব। এই রেজিস্ট্রেশন নাম্বারটা চেপে ধরে এই রেজিস্ট্রেশন নাম্বারের উপরে এসে ছেড়ে দিলাম। আমাদের এটা করতে যদি ভুল হয়, মনে করি আমি এটা ভুল করেছি, তখন আমি এরকম অ্যারোটা ঠিক এইভাবে করে রেখে ক্লিক করব। উপরে নিচে না, ঠিক এই অ্যারোর মুখটা, মাথাটা এভাবে করে রেখে, তখন এটা একটু মোটা রূপ ধারণ করবে, তখন কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করব, চলে যাবে। আবারও এরকম করতে পারি, আবারও কাটতে পারি, এই কাটলাম। মনে করি আমি এটা থেকে এটা করে ফেলছি ভুলে, তখন এটা ক্লিক করে এটা ডিলিট দিলাম, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা চেপে এখানে ছেড়ে দিলাম। ব্যাস হয়ে গেল, এই ডেটা রিলেশন হয়ে গেল, দেখা যাচ্ছে রাবারের মতো হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এই টেবল এবং এই টেবলকে একটা টেবল হিসেবে বিবেচনা করব, অর্থাৎ এটা সেতু বন্ধনের মতো কাজ করছে। আমি প্রয়োজনীয় ফিল্ডগুলোকে ডাবল ক্লিকের মাধ্যমে আনবো। যেমন আমি চাচ্ছি যে রোল নম্বর আনতে, রোল নম্বরটা ডাবল ক্লিক করলাম, সাথে সাথে এখানে রোল নম্বরটা প্রদর্শিত হচ্ছে এবং এটা স্টুডেন্ট টেবল থেকে আসলো সেটা বলে দিচ্ছে। এরপরে স্টুডেন্ট নেম আনলাম। আমি প্রয়োজনীয় ফিল্ডগুলোকে আনবো, যেটাকে আমরা বলি কোয়ারি। আমরা এখন কোয়ারি করছি এবং এখানে যেটা করেছি সেটা হচ্ছে ডেটা রিলেশন কমন ফিল্ড দ্বারা, এবং এখন যা করছি তা হচ্ছে কোয়ারি।
অর্থাৎ আমি বাছাই করে করে কিছু ফিল্ড নিচ্ছি, এটাই হলো কোয়ারি। এরপরে আমরা স্টুডেন্ট নেমের পরে মনে করি ফাদার্স নেমটা নিলাম, এরপর নিলাম ডেট অফ বার্থ, তারপরে নিলাম রেজিস্ট্রেশন নাম্বার, এখানকার সবগুলো নিলাম, তারপরে রেজাল্ট নিলাম, প্লেস অফ বার্থ নিলাম, টিউশন ফি নিলাম। মনে করি এই ফিল্ডগুলোই আমার প্রয়োজন। এবার মনে করি আমার এখানে ফাদার্স নেমটা প্রয়োজন নেই, সেজন্য আমি এটা এরকম করে ইনভিজিবল করে দিতে পারি, অথবা এরকম সিলেক্ট করে ডিলিট দিতে পারি, চলে গেল। এভাবে করে রাখাও যায়, আবার কেটেও ফেলা যায়। আমি মনে করি এই ফিল্ডগুলো সবগুলোই দেখতে চাই, এগুলো এভাবে করে এনে এইটার অধীনে এই সেভ বাটনে ক্লিক করব। একটি ডায়লগ বক্স আসলো, আমি সেখানে একটি নাম প্রদান করব। মনে করি এটির নাম দিলাম স্টুডেন্ট QUERY কোয়েরি। ব্যাস, এবার এটা ক্রস করে দিলাম। স্টুডেন্ট কোয়েরি নামে দুই জায়গায় দুটো ফাইল হয়ে গেল, দুটো একই, যে কোনোটাতে ক্লিক করলে হয়। ব্যাস, চলে আসলো। আমরা রোল নাম্বার, স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন, রেজাল্ট, প্লেস অফ বার্থ, টিউশন ফি নির্ধারণ করেছিলাম, তাই আসলো। এটা হচ্ছে বরাবরে ফিল্ডগুলো সব চলে আসা। এভাবে করে হাজার হাজার রেকর্ড থাকলেও সবই এভাবে করে আনা যায়। কিন্তু আমি চাচ্ছি, মনে করি শুধু যারা ঢাকার অধিবাসী তাদেরকেই আমি দেখব। এক্ষেত্রে আমি এডিটে যাব আবার পূর্বের অবস্থায়, বা এটা প্রথম থেকেও করা যেত। আমি করার পরে যদি এডিট করতে চাই তাহলে সেভাবে করে যাওয়া যায়। সাথে সাথে আমার এডিট অংশটা আসলো। আমি এক্ষেত্রে এই প্লেস অফ বার্থ, সেখানে আমি ঢাকা বলেছি, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখব DHA ঢাকা, ডবল ইনভার্টেড কমা দুটো। এটা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এন্টারের পাশের বাটনটাতে ক্লিক করলে চলে আসে। এটা খুব ছোট বলে বুঝতে অসুবিধা হচ্ছে অনেকেরই। এবার আমি সেভ করলাম। এটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল S দিয়ে করতে পারি, অথবা এখান থেকে সেভ দিতে পারি। আবার আমরা ভিউতে চলে গেলাম। দেখা যাচ্ছে এখানে ঢাকা ছাড়া আর কিছুই দেখাচ্ছে না। ঢাকা প্লেস অফ বার্থ যাদের, তাদেরই দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। এভাবে আমরা আরো কিছু শর্ত প্রদান করতে পারি। মনে করি আমার প্লেস অফ বার্থ ঢাকা হবে, পাশাপাশি টিউশন ফিটা হবে ৭,০০০ টাকার উপরে। তখন কি হয় একটু দেখি। আমি এবার টিউশন ফি সেই সমান্তরালে গ্রেটার দেন 7,000 লিখলাম। এবার কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, আবার ভিউতে গেলাম। দেখা যাচ্ছে একটা রেকর্ডই আছে সেরকম ৭,০০০ টাকার উপরে। আবার এখানে এডিটে গেলাম, কিন্তু আমি যদি বলি ৭,০০০ টাকার উপরে অথবা সমান, মানে ৭,০০০ও দেখাবে, তার উপরেও দেখাবে, গ্রেটার দেন অর ইকুয়াল। তখন কি দেখায়? ৭,০০০ও দেখাচ্ছে, আবার ৭,০০০ টাকার উপরেও দেখাচ্ছে। আবার এখানে গেলাম। এভাবে আমরা শুধু ৭,০০০ লিখলে ৭,০০০ আসবে, এই লেস দেন দিলে ৭,০০০ টাকার নিচে আসবে। আবার যদি এরকম দিই ৭,০০০ ছাড়া বাকিগুলো দেখাবে। এর মানে হচ্ছে নট ইকুয়াল, এটাকে নট ইকুয়াল বলে, গ্রেটার দেন লেস দেন। দেখো ৭,০০০ ছাড়া বাকিগুলো আসলো এবং তারা ঢাকার অধিবাসী। এভাবে আমি যদি ঢাকা না লিখে সবগুলোর ক্ষেত্রে বলি, কেটে দিলাম, শুধু ৭,০০০ ছাড়া বাকিগুলো সবগুলো দেখানোর জন্য এই ৭,০০০ ছাড়া বাকি, এখানে কোনোটাতেই ৭,০০০ নাই, এভাবে দেখা যায়। এভাবে আমরা এই ক্রাইটেরিয়া নির্ধারণ করতে পারি। ক্রাইটেরিয়াতে আমরা আবার অর নির্ধারণ করতে পারি। অর মানে হচ্ছে আমি যদি দুটো শর্ত দিই, দুটো শর্তর যে কোনো একটা মিল থাকা। আর একই সমান্তরাল লেখা মানে সবগুলোই সমানভাবে মিল থাকতে হবে, যেটা আমরা এতক্ষণ দেখেছি। আমি প্লেস অফ বার্থে মনে করে লিখলাম DHA ঢাকা, এবং এই অর সমান্তরালে টিউশন ফিতে লিখলাম মনে করি গ্রেটার দেন 7,000। তাহলে 7,000 এর উপরে যদি চট্টগ্রামেরও হয় তাদেরকেও দেখাবে, পাশাপাশি ঢাকা যদি ৭,০০০ টাকার নিচেও হয় সেটাও দেখাবে। অর্থাৎ আমাকে বলা হচ্ছে, আমি শর্ত দিলাম
ঢাকার যতগুলো রেকর্ড আছে সব দেখাতে হবে, পাশাপাশি 7,000 টাকার উপরে যা আছে তা দেখাতে হবে। আমি এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার আবার গেলাম রিভিউতে গেলাম। দেখা যাচ্ছে এখানে চিটাগং ঢাকা সব চলে আসলো। চিটাগং এটা আসলো কারণ এটা 7,000 টাকার উপরে। এভাবে করে আমরা দ্বৈত শর্ত বা 3টা শর্ত বা 4টা শর্ত যে কোনো শর্তের মাধ্যমে দেখতে পারি, এগুলোকে আমরা কোয়ারি বলি। কোয়ারিতে অনেক কাজ আছে যেটা আমরা আগামী ক্লাসগুলোতে বুঝবো। এবার আমরা দেখব কিভাবে কোনো ট্যাবলের এবং ফিল্ড গুলোকে কাটা যায় আবার নতুন ফিল্ড যুক্ত করা যায়, এগুলো দেখব। আচ্ছা, এটা আমরা ক্রস করে দিলাম। এখন আমি স্টুডেন্ট নামক ট্যাবলটিতে গেলাম। এখানে মনে করি এখানে আমরা স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন এগুলো দেখতে পাচ্ছি। এখানে মনে করি আমি একটা মোবাইল নাম্বার নামে নতুন ফিল্ড যুক্ত করব এবং যেটা ডেট অফ বার্থ এর পূর্বে থাকবে। তাহলে আমি এটা এডিটে গেলাম, ডেট অফ বার্থে কার্সরটা রাখলাম, রেখে এখানে আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি। তার মধ্যে ইনসার্ট রোস, সেখানে ক্লিক করলাম। ডেট অফ বার্থের উপরে একটা নতুন রো আসলো, সেখানে লিখলাম মোবাইল নং, সেটা মনে করি নাম্বার জাতীয়, এন দিলেও হয়। ব্যাস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার এখানকার প্রদর্শনের জায়গায় গেলাম। দেখা যাচ্ছে, লেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছে এভাবে মোবাইল নাম্বারগুলো লেখা যায়। আবার এখন মনে করি এখানে মোবাইল নাম্বার আছে, আমাকে বললো মোবাইল নাম্বারটি কিভাবে ডিলিট করা যায়। তাহলে আবার এই এডিট ভিউতে যাব, গিয়ে মোবাইল নাম্বারের কার্সরটা রেখে এই একই জায়গায় আমরা ইনসার্ট রো এর পরে ডিলিট রো দেখতে পাচ্ছি। জাস্ট ক্লিক করে দিলাম, মেসেজ আসলো, ইয়েস দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, এখানে দিলাম। দেখা যাচ্ছে আর নাই। তাহলে ফিল্ড ডিলিট করা এবং ফিল্ড আবার নিয়ে আসা, ইনসার্ট করা ইত্যাদি আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব একটু আগে যে আমরা ডেটা রিলেশন করেছি সেটাকে কিভাবে রিপোর্ট আকারে উপস্থাপন করা যায়। রিপোর্ট বলতে আমরা বুঝি কোনো টেবলকে বা কোয়ারিকৃত কোনো কার্যক্রমকে সুন্দরভাবে উপস্থাপন করা, এটাকে বলে রিপোর্ট। রিপোর্ট করতে হলে আমাকে ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটের অধীনে আমরা রিপোর্ট বাটনে ক্লিক করব। এই রিপোর্ট জাস্ট ক্লিক করলাম। আমরা এখন স্টুডেন্ট টেবলটিকে রিপোর্ট করছি। এভাবে আমরা কোয়ারি টেবলকেও রিপোর্ট করতে পারি। আমরা এখানে চাইলে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারি, আর করতে না চাইলে এতটুকুতে কন্ট্রোল এস দিয়ে সেভ দেব। নাম দিলাম স্টুডেন্ট, স্টুডেন্ট আর ই পিওআরটি রিপোর্ট। ব্যাস, হয়ে গেল। এবার এটাকে ক্রস, আবার ক্রস দিলাম। এখন আমরা স্টুডেন্ট রিপোর্টে ডাবল ক্লিক করলাম। আমরা স্টুডেন্ট নামে যে ফাইলটি তৈরি করেছিলাম সেটা সুন্দরভাবে এখানে উপস্থাপন করছে দৃষ্টিনন্দন প্রক্রিয়ায়। এডিট স্ক্রিনে, আচ্ছা আমরা এডিট স্ক্রিনে যাচ্ছি না। আমরা এবার মনে করি স্টুডেন্ট কোয়ারি যেটা আছে সেটাকে আমি রিপোর্ট করব। একই পদ্ধতিতে ক্রিয়েটে গিয়ে এই রিপোর্টে যাব, রিপোর্ট। ব্যাস, এখানে চাইলে আমরা কোনো জিনিস কাটতে চাইলে এরকম সিলেক্ট করে আমরা ডিলিট দিয়ে কেটেও দিতে পারি। মনে করি এই চিহ্নটা দরকার নেই, কেটে দিলাম। এবার সেভ দিলাম, কন্ট্রোল এস, অথবা এখানকার বাটন থেকেও আমরা সেভ দিতে পারি। মনে করি এটার নাম দিলাম স্টুডেন্ট কোয়ারি 1, যেহেতু কোয়ারি নামে একটা আছে। আমি ক্রস দিলাম, এই স্টুডেন্ট কোয়ারিতে ডাবল ক্লিক করলাম। আমি যেরকম পরিবর্তন করেছি সেই পরিবর্তিত রূপে সুন্দরভাবে উপস্থাপন করলো। এটাই হলো রিপোর্ট। তাহলে আমরা এতক্ষণ ডেটাবেস কিভাবে তৈরি করে সেটা বুঝলাম। প্রথম কাজটি ছিল ডেটাবেস সৃজন, যেটা আমি চিটাগং কলেজ নামে করেছি। তারপরে টেবল কাঠামো তৈরি করেছে, যেটা স্টুডেন্ট বা স্টুডেন্ট 1 নামে যে দুটো ফাইল তৈরি করার জন্য কাঠামো ছিল সেটা। এরপরে আমরা সেখানে ডেটা এন্ট্রি করেছি, লাইন বাই লাইন আমরা যা লিখলাম রেকর্ড আকারে সেটাই হচ্ছে ডেটা এন্ট্রি। এরপরে দুটি টেবলের মধ্যে আমরা রিলেশন তৈরি করেছি, যেটা আমরা কোয়ারিতে গিয়ে করেছি। তারপরে বাছাই করে আমরা রেকর্ডগুলো, ফিল্ডগুলো নির্ধারণ করেছি, যাকে আমরা বলি কোয়ারি। এরপর আমরা শর্ত সাপেক্ষ আমরা খুঁজে বের করেছি, এগুলো সবই কোয়ারি। সর্বশেষ আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি, এটা হচ্ছে রিপোর্ট। তাহলে ডেটাবেস তৈরিতে প্রথম ধাপটি হচ্ছে ডেটাবেস সৃজন, শেষ ধাপটি হচ্ছে রিপোর্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আজকে আমি তোমাদের
ডিবিএমএস সম্পর্কে ধারণা প্রদান করেছি। ডিবিএমএস এর সাথে সম্পর্কযুক্ত আর ডিবিএমএস সম্পর্কে কিছুটা আলোচনা করেছে। তোমাদের এগুলো যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, ফোনে জানাতে পারো। আর বন্ধুদের মধ্যে এটা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাদেরকে শেয়ার করে জানাতে পারবে। ধন্যবাদ সবাইকে।